গতকালকে আমরা যে ভিডিওটা দেখেছি বন্ধুরা, সেখানে দেখলাম যে শেখ মুজিবুরের যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটা ভাঙা হয়েছে এবং উৎসাহিত জনতা সেটা ভেঙে দিয়েছে। স্বৈরাচারের একটা নিদর্শন হিসেবে সেটাকে ধরা হয়েছিল এবং শেখ হাসিনা পালানোর পরে ৫ই আগস্টের পরে দ্বিতীয়বার তিনি যখন ভাষণ দিলেন, ঠিক আছে, দ্বিতীয়বার কি তৃতীয়বার ভাষণ দিলেন এইটা নিয়ে, তো সেই মুহূর্তেই তার আগেই এই বাড়ি ভেঙে ফেলা হলো এবং মানুষ আমরা দেখেছি রাত্রিবেলায় গিয়ে কিভাবে সেই বাড়িঘর ভাঙছিল এবং সকালে 10টার পরে কি রাতে বুলডোজার আসে এবং সেটাকে গুঁড়িয়ে দেয় এবং সকালবেলায় আমরা দেখেছি যে সমস্ত জিনিসপত্র মানুষ নিয়ে যাচ্ছে এবং সাথে সাথে গাছের নারকেলও দেখলাম মানুষ নিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা এই পরিপ্রেক্ষিতেই একটা ভিডিও দেখব যেটা কিনা রাষ্ট্রের শাসন ক্ষমতা যার হাতে, সেই ডক্টর ইউনূস পরবর্তী সময়ে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি কি বলেছেন সেটা নিয়েই এই ভিডিওটা, এবং সেটা আমরা দেখব এবং দেখে তারপর কথা বলবো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। গণ অভ্যুত্থানের ৬ মাসের মাথায় দায় মুক্তি চেয়ে ৫ ফেব্রুয়ারি লাইভে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও ভাষণ দেন তিনি, যা মেনে নিতে পারেনি অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে বুধবার গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এর মুজিব বাসভবন, যা ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে এবার মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটি নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে থেকে বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে বিদ্বেষ ছড়াচ্ছেন তিনি। এতে ক্ষোভ অসন্তোষ বাড়ছে জনমনে। সবশেষ ৬ ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী। এর একদিন আগে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাতেও লাইভে এসে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। আর তাতেই উত্তাল দেশের ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেকড় থেকে শিখরে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি, কিন্তু বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। বিবৃতিতে বলা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।
সেখানে আরও বলা হয়, মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বিবৃতিতে আরও বলা হয়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে বলেও ওই বিবৃতিতে বলা হয়। এসআই রাজ, এটিএন নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘটনাটাকে অনভিপ্রেত বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং সত্যি বলতে কি এটা যে হঠাৎ হয়েছে সেটাও বলা যায় না, কারণ এটা যে আগে থেকেই আক্রমণ হচ্ছে, কিন্তু এইভাবে ভাঙচুর আগে থেকে চালানো হয়নি, সেই জন্য উনিও ভাবতে পারেননি যে এইভাবে ভাঙচুর করা হতে পারে। হ্যাঁ, সেটাই হয়েছে ঘটনা। এবং আক্রমণ যেহেতু হয়েছিল সেহেতু কিছু হয়নি, সুতরাং এটাতেও হবে না সেইটাই হয়তো এখানে ভাবা হয়েছিল, কিন্তু ঘটেছে উল্টোটা। এইবার সেটা ঘটে গিয়েছে এবং সেটাকেই অনভিপ্রেত বলে জানানো, মানে বলা হচ্ছে অনভিপ্রেত, উনি মানে ভাবতে পারেন। ঠিক আছে। তো এই ঘটনা যখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন শেখ হাসিনা একটা এরকম দিচ্ছেন, ভাষণ দেবেন এবং ছাত্র জনতা আগে থেকেই বলে রেখেছে এবং যারা শীর্ষস্থানীয় রয়েছে তারা যখন বলে রেখেছে, তাহলে আমার মনে হয় যে প্রশাসনের উচিত ছিল আগেই সেটাকে ক্যাপচার করা এবং অন্য কাজে ব্যবহার করা যেত, আমার ব্যক্তিগত মতামত। এবং অনেকেই আমি দেখেছি যেটা হচ্ছে যে ভালো কাজে অনেক ইউজ করা যেত, যেটা হয়তো বৃদ্ধাশ্রম হতে পারে বা অনাথ আশ্রম হতে পারে, তো এই ধরনের জায়গা করে দেওয়া যেতে পারতো। তো একটা জিনিস যত যেরকমই হোক সেটাকে হয়তো এখানে যেটা বলা হয়েছে যে এটা একটা স্থাপত্য হয়ে রয়েছে, যে স্বৈরাচারের স্থাপত্য, সেই স্বৈরাচারের স্থাপত্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে একটা দিক থেকে অবশ্যই তাদের কথা সঠিক এবং আরেক দিক থেকে বেশ কিছু মানুষজন বলছেন যে এটাকে অনাথ আশ্রম বা এই ধরনের কিছু করে দেওয়া, সেটাও কিন্তু ঠিক। কারণ একটা অনাথ আশ্রম বা যদি বৃদ্ধাশ্রম যদি হতো তাহলে মানুষের কাজে লাগতো, মানুষের উপকারে লাগতো যে সেই জায়গাটা। তো বাংলাদেশের মানুষ ওটাকে স্বৈরাচারের প্রতীক হিসেবেই ধরে নিয়েছে এবং ছাত্র জনতা সেটা মেনে নিতে পারছে না, সেটা অন্য কিছু ভাবেও কাজে লাগানো যেতে পারে। তো এখানে দেখলাম এবং সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে এটা সম্ভব হয়নি, তবে আমার মনে হয় যে আরেকটু যদি অ্যাক্টিভ অবশ্যই থাকতে হতো, মানে যদি অনভিপ্রেত মনে হয় সরকারের পক্ষ থেকে, আমি বলছি না যে এটা সরকার মানে মানুষের পক্ষ থেকে, এটা যদি সরকারের যদি এই ধারণা থেকে থাকে যে এটা হতে হবে সেটা ভাবিনি, তাহলে তারা যদি হবে জানতাম তাহলে আগে থেকে প্রোটেক্ট করতাম। যদি এই ব্যাপারটা থাকে তাহলে কিন্তু তাদের আগেই উচিত ছিল যে সাবধান হয়ে যাওয়া, যে মানুষ যাতে এটা না করতে পারে। আর যদি অন্যরকম ব্যাপার থাকে তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ঘটনাটা সেখানে শেখ হাসিনাকে যেটা বলা হচ্ছে যে তিনি যে মানুষকে আরো উস্কে দিচ্ছেন এই বলে, ঠিক আছে। তবে অনেকের কথাতেই শুনলাম, অনেকের আমি ভাষণ শুনিনি, তবে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো নর্মালি কথা বলেছেন। হ্যাঁ, তার কথা বলাটা উস্কানিমূলক হতে পারে, ঠিক আছে। তিনি যে ভাষণ দিয়েছেন সেখানে কোনো উস্কানিমূলক কথাবার্তা ছিল এমনটা শুনিনি, তবে যেটুকু হয়েছে এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তার কথা বলাটাই এখানে উস্কানিমূলক এবং সেইটাই মানুষ মেনে নিতে পারেনি এবং সেটা আমরা দেখেছি যে প্রফেসর ডক্টর ইউনূস
উনি কিন্তু বলেছেন যে ওনার এই বক্তব্য দেওয়াটাই হচ্ছে মেনে নিতে পারছে না বাংলাদেশবাসী। কেন উনি কেন এইভাবে উনি বক্তব্য দেবেন বারবার, কেন এখানে থেকে উনি বক্তব্য দিয়ে বাংলাদেশ মানুষকে হচ্ছে বারবার উস্কে তুলবে, আর কেনই বা হচ্ছে এই জুলাই যে গণহত্যা হয়েছে সেটাকে কেন বারবার হচ্ছে উনি ওনার কথার মাধ্যম দিয়ে অপমান করবেন। মানে এটাকেই মেইনলি উনি দেখাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন ডক্টর ইউনূস, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি বোঝাতে চেয়েছেন যে এইটাই হলো মেইন কারণ, ওনার এই অপমান, ওনার ভাষণের মাধ্যম দিয়ে যে অপমান, এটাই হচ্ছে মেইন কারণ। 5ই আগস্ট যেগুলো ঘটনাগুলো ঘটেছিল এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর জন্য তিনি মাফ চাননি, মানে বিশেষ করে যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলোর জন্য ক্ষমা আর্জি করেননি বা মানুষের সামনে সেটা ভুল হয়েছে স্বীকার করেননি, বরঞ্চ তিনি নর্মাল যে সমস্ত কথাবার্তাগুলো হয় সেগুলো বলেছেন এবং যার ফলেই কিন্তু মানুষের এই যে ঘটনাগুলো এখন যেন তার দৃষ্টিপাত হচ্ছেই না সেই সব ঘটনার উপর। হ্যাঁ, সেটাই দেখবেন। এইটাই মোহাম্মদ ইউনূস, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা বলতে চেয়েছে। তো এই যে পুরো ব্যাপারটা আগামী দিনে কি হবে এখনো চলছে। আমি শুনছি যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই একটা নিউজ দেখলাম, সেখানেও সাভারে যত সম্ভব সাভারেও কিছু সমন্বয়করা সেই আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি ভাঙতে গিয়েছে। তো এখন দেখা যাক পরপর কি হয়। ঠিক আছে, হয়তো এখনো এই ধরনের চলবে, যেটা শুরু হয়েছে সেটা হয়তো শেষ হবে। একটা সময় থেমেছিল, আমার মনে হয় যে 5ই আগস্টের পরে একটা 1 মাস প্রায় 1.5 মাস এরকম উত্তপ্ত পরিস্থিতি ছিল, তারপরে কিছুটা হয়তো জিনিসটা স্থিতাবস্থায় এসেছিল, কিন্তু গত মানে 5ই ফেব্রুয়ারি বা 6ই ফেব্রুয়ারি থেকে বলা যায় সেইটা কিন্তু আবার উস্কে উঠেছে। ঠিক আছে, একদম যে ভেতরে আগুনটা জ্বলছিল সেটা কিন্তু একবারে দাও করে ধরে গিয়েছে। তো দেখা যাক, মানুষেরা ধরেই নিয়েছিল যে আমরা শুধু এগোবো, আমরা নিজেদের কি বলবো উন্নতির মাধ্যম দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এই ঘটনা আবার বাংলাদেশের মানুষকে এইসব কাজের জন্য উস্কে দিয়েছে, সেটা বলাই যায়। তো যাই হোক, এই তো ঘটনা। আগামী দিনে কি হয় না হয় সেটা নিয়ে আমরা অবশ্যই চোখ রাখবো এবং তোমরাও সেগুলো নিয়ে আমাদের জানাবে, আমাদের মতামত জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, এবং এই জাতীয় ভিডিওর কোনো যদি লিঙ্ক থেকে থাকে যেটা তোমাদের মনে হয় যে খুব ইম্পর্টেন্ট দেওয়া, অবশ্যই সেগুলো নিয়ে আসবো। তোমরা সেগুলো সাজেস্ট করতেই পারো, আশা করি ভালো লাগবে। এবং আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা আরেকবার দেখো এবং সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে